চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা কতটা জরুরি ছিল? চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে ভারত যে হুঙ্কার ছেড়েছে তাতে আমরা খুব দিয়ে চার মিলাতে পারছি। ভারত হুঁশিয়ারি দিয়েছে, ঘোষণা দিয়েছে। এখন যদি মামলার কথাই বলা হচ্ছে যে অ্যাকশনে যাবে, তাহলে তো প্রথম অ্যাকশন পিনাকির বিরুদ্ধে হবে, সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে হবে, তাই না? কারণ কি তাদের নির্দেশেই বা হুকুমেই কিন্তু এই মুহূর্তে ঘটছে। তবে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে দেওয়া হচ্ছে। তার প্রেক্ষিতে একটি খবর হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ, ইসলামী উগ্রবাদ, রাজনৈতিক অস্থিরতার বিষয়ে সতর্কতা। দায় চাপাতেই চট্টগ্রামে আইনজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। হিন্দু নেতারা বলেন, দেশে কোনো সরকার আছে বলেও মনে হচ্ছে না। ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ ছাপা হয়েছে, সেটা বাংলাদেশ সম্পর্কিত, যে বর্তমান সরকার প্রতিশোধ নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে সংখ্যালঘু নির্যাতন। তারা বলছেন যে এই সরকার ব্যর্থ হয়েছে সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে বার্তা দিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে নয়াদিল্লি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও এবার ফাঁস হয়েছে, ভিডিও জনসম্মুখে এসেছে। সেখানে শেখ হাসিনাকে দেখা যায়নি, তবে ইউরোপের আওয়ামী লীগের নেতাদের দেখা গেছে। ইউরোপ মানে যুক্তরাজ্য বলেন, ইংল্যান্ড বলেন, ইংল্যান্ডে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার সঙ্গে টেলিকনফারেন্স করেছেন এবং সেখানে সশরীরে আওয়ামী লীগের নেতাদের দেখা গেছে। সেই ভিডিওটা এবার প্রকাশ হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন, শেখ হাসিনার কথা শুনছেন। সেই টেলিফোনে যে নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে সেই নাম্বারটা নেত্রী বলে সেভ করা। সেই নাম্বারে তিনি কথা বলছেন হোয়াটসঅ্যাপে, মূলত নেত্রীর কথা, তিনি তার নেত্রীর কথাই শুনছেন এবং সাথে আওয়ামী লীগের আরও নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে, অরাজক পরিস্থিতি চলছে, তার মতে সেটা বলার চেষ্টা করেছেন। স্কুল কলেজে কোনো স্থিরতা নেই, সব কিছু অস্থির, কোনো কিছুই সরকার ঠিকঠাক করতে পারছে না, হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে, এরকম কথা তাকে বলতে শোনা গেছে। সব মিলিয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে ইউনূস সরকার, সেটা বলার চেষ্টা করেছেন। লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছে, সেটা বলার চেষ্টা করেছেন। এবং 32 নম্বরের বাড়ি সম্পর্কে তিনি বলেছেন যে 32 নম্বরের বাড়িটা আমরা দুই বোন আমাদের নামে রাখিনি, সেটা ট্রাস্ট করে জনগণের মাঝে দান করে দেওয়া হয়েছে। সেই বাড়িটা পর্যন্ত তারা রেহাই দেয়নি, সেই বাড়িটা পর্যন্ত পুড়িয়ে শেষ করে দিয়েছে। এরকম নানা কথা যখন শোনা যাচ্ছে, চিন্ময় প্রভু হিন্দু নির্যাতন এই প্রসঙ্গেও কথা বলেছেন। এবং এই প্রসঙ্গে তার কথার প্রেক্ষিতে একটা প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে হিন্দু নেতা চিন্ময় প্রভু, ইসকন নেতা, তার বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন বিএনপির ফিরোজ খান, মামলা করার পরে তাকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। বিএনপি থেকে যে লোককে বহিষ্কার করা হয়েছিল মামলা করার কারণেই ইসকন কমিউনিটির একটা সংবাদ সম্মেলন থেকে এই তথ্যটা পাওয়া। তাদের ভাষ্যমতে মামলা করার পরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার জন্য তারেক রহমান, খালেদা জিয়াদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। এবং এটাও বলেছেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলা কোনো ব্যক্তি করতে পারে না, রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হলে সরকারের অনুমতি লাগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে, কোনো ব্যক্তি এটা করতে পারে না, সরকারকে করতে হয়। কিন্তু তিনি কিভাবে, ফিরোজ খান কিভাবে রাষ্ট্রদ্রোহিতা মামলা করলেন এবং যাকে বিএনপি বহিষ্কার করলো দল থেকে, সেই মামলাটাকে এত গুরুত্ব দিয়ে সরকার কেন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলো সেই প্রশ্নও তুলেছেন। পিনাকিদার কিছু অ্যাক্টিভিটিস এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে কিন্তু আরও বিগড়ে দিচ্ছে। বিশেষ করে তিনি মুসলমানদের প্রতি যথেষ্ট পজিটিভ ধারণা রাখেন, বা তিনি তার যে ভিডিও বার্তাগুলো সেখানেও তিনি যথেষ্ট পজিটিভ বক্তব্য দিলেও আমার মনে হয়, আমি গতকালকেও বলেছি, আজকে আবারও বলি, প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে পিনাকিদা যেই কর্মসূচি ঘোষণা করেছেন এটা তিনি করতেই পারেন, কিন্তু এখানে আলেম সম্প্রদায়কে ডাক দেওয়া, গরু জিয়াফতের উদ্দেশ্যে দেওয়া, এই দুইটা জিনিস এই মুহূর্তে কোথাও না কোথাও অনেকটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে। এর পাশাপাশি ওনারা এই যে পরিস্থিতি তৈরি করছেন, সরকারে যারা আছেন তাদেরকে কি পরিমাণ ঝামেলায় ফেলছে, তাই না? এখন এমনিতেই রাষ্ট্রের ঝামেলা শেষ নাই, কিন্তু এই মুহূর্তে প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে গতকালকে থেকে যে কর্মসূচি চলমান রয়েছে রাজশাহী এবং বিভিন্ন জায়গায়, প্রথম আলোর যে অফিস ভাঙচুর হয়েছে, এই বিষয়গুলো নিয়ে সরকারের খুবই প্রধান দুইজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ এবং নাহিদ কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে।
প্রথম আলোর ইস্যুতে কিন্তু খুবই শক্তভাবে বিষয়টাকে ডিল করা হবে। গতকালকে সেখানে লাঠিচার্জও করা হয়েছে, কিন্তু আজকে আরো কড়া অবস্থান নিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, আমাদের পুলিশ থেকে শুরু করে, কারণ সরকার হার্ড লাইনে যাবে। এখন যদি মামলার কথাই বলা হচ্ছে যে অ্যাকশনে যাবে, তাহলে তো প্রথম অ্যাকশন পিনাকির বিরুদ্ধে হবে, সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে হবে, তাই না? কারণ কি তাদের নির্দেশেই বা হুকুমেই কিন্তু এই মুহূর্তে ঘটছে। তবে প্রথম আলো বা ডেইলি স্টারের সামনে এই যে কর্মসূচি, সেগুলো ঘিরে সরকার খুবই ঝামেলা পোহাচ্ছে বহির্বিশ্বেও বা বিভিন্ন ইস্যুতে। তো এখন 3 কলেজের সংঘাত থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে, এ নিয়ে আমাদের নাহিদ ইসলাম তিনি একটা বক্তব্য দিয়েছেন যে এই যে পরিস্থিতি বা এই যে উদ্ভূত সিচুয়েশন, গণমাধ্যমকে টার্গেট করা, গণমাধ্যমে আক্রমণ চালানো, এগুলোর ব্যাপারে সরকার হার্ড লাইনে যাবে। কোনো ধরনের কোনো গণমাধ্যম বন্ধে চাপ প্রয়োগ করবে না সরকার, এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে শতভাগ শক্ত ভূমিকা রাখবে। পাশাপাশি যারা এই অভিযানগুলো চালিয়েছেন, আপনাদেরকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছে সরকার। উপদেষ্টা আসিফ এবং নাহিদ কিন্তু বলেছে সিসিটিভি ফুটেজ দেখে, গণমাধ্যমের ক্যামেরায় থাকা ফুটেজ দেখে, মোবাইলে ধারণকৃত ফুটেজ দেখে যারা যারা এই প্রথম আলোর বিভিন্ন অফিসে ভাঙচুর চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তো তাদেরকে জামিন নিশ্চয় পিনাকিদা করাই ফেলবেন, সেটা সমস্যা না। কিন্তু আমি যেই কারণে এই কথা বলছি, দুইটা ঝামেলা তো হচ্ছে। এক তো ধরেন গত 72 ঘন্টা ছাত্রদের যে কলেজের ইস্যুগুলা সারা বাংলাদেশ তোলপাড় ছিল, তেয়ারি মাঝখানে আবার প্রথম আলোর ইস্যুটা, সেইখানে আমরা দেখছি যে প্রথম আলোর যতগুলো অফিস ভাঙা হচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ওয়াই। এখানে পিনাকিদার একটা ভূমিকা আছে। তিনি বারবার বলছিলেন আলেম সম্প্রদায় এমনকি মাদ্রাসা শিক্ষার্থীদের কথা। তো আমার মনে হয় যে তিনি এই ডাকটা সার্বজনীনভাবে দেন। আর আপনারা যারা এইসব ঘটনা করেন, প্রতিবাদ করেন, সমাবেশ করেন, কিন্তু টুপি পাঞ্জাবি পরে সেখানে গিয়ে স্লোগান নেয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেওয়ার মতন এখনো দরকার নাই। এগুলাতে বাংলাদেশের ইস্যুটা আপনারা নিজেদের জন্য কিন্তু নিজেরা কঠিন করে ফেলবেন। কারণ আমরা এখন যেই ভৌগোলিক অবস্থানে বসবাস করছি, এই বিষয়গুলো কিন্তু খুবই নেগেটিভ একটা অবস্থান তৈরি হবে। ইউনূস সরকারের উপর চাপ প্রয়োগ হচ্ছে, যার কারণে পিনাকিদার এই কর্মসূচি, গরু জিয়াফত কর্মসূচিটা ওনার, তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে তার যে অভিযান চলছে, বা সাংবাদিক ইলিয়াস তারও যে অভিযান চলছে, সেই অভিযানের পার্ট হচ্ছে এটা। কিন্তু গতকালকে গ্রেপ্তার হয়েছে, আজকে আরো হার্ড লাইনে পুলিশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে আমাদের যারা প্রটেস্টর আছেন তারা আরো ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিচ্ছেন। বিভিন্ন জায়গায় এই যে অস্থিরতা, এই মুহূর্তে নতুন করে অস্থিরতা তৈরির বিষয়টা নিয়ে আমার মনে হয় যে কোনো কারণ নেই। আর এটা নিয়ে আপনারা জানেন যে অলরেডি অনেকেই কিন্তু বিষয়গুলো নিয়ে সমালোচনা করছেন যে গরু জিয়াফত কর্মসূচি প্লাস মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আহ্বান করে নারায়ে তাকবীর স্লোগান ব্যবহার করানো, এটা আসলে কতটুকু যৌক্তিক বা সম্মত। আর সরকার এখন যে হার্ড লাইনে যাচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করছে ফুটেজ দেখা দেখা, তো সেক্ষেত্রে কি পিনাকিদারেও গ্রেপ্তার করা হবে, সাংবাদিক ইলিয়াসকে গ্রেপ্তার করা হবে হুকুমের আসামি হিসাবে? এটা করতে পারবে না। কিন্তু আমি দেখেন বলি যে বাংলাদেশকে ভারতের করাতলে নেওয়ার জন্য আমাদের গণমাধ্যমের ভূমিকা সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এগুলো নতুন না। কিন্তু রাইট নাও যে দেশে কোনো আন্দোলন নেই, সবকিছু শান্ত, দেন হয়তো একটা কর্মসূচি, এটাতে খুব বেশি বড় কিছু ঝামেলা হইতো না। কিন্তু এখন দেখেন চারদিক থেকে, এদিকে চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে ঘটনা, ওদিক দিয়ে প্রথম আলোর ঘটনা, ওদিক দিয়ে ভাই এক এক ঘটনা, মানুষ তো বিরক্ত লেভেলে। তো পিনাকিদার উদ্দেশ্যে বলবো যে আপনি একটু আরো কয়েকটা দিন যাক প্রয়োজনে, আপনার যারা অনুসারী ফ্যান ফলোয়ার আছে, গরু খাসি সবই খাওয়াইয়েন, তবে ডাকটা দিয়েন অন্যভাবে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে না। আপনি যথেষ্ট পজিটিভ সবার প্রতি, সেটা আমরা জানি। আপনি কথায় কথায় আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ অনেক কথাই বলেন, খোদাতে হয়তো অনেক বিশ্বাসও করেন, সবকিছু মিলিয়ে। বাট আপনার এই অনুসারীদেরকে এই মুহূর্তে যদি না থামান, তাহলে সরকার হার্ড লাইনে যাবে। আর মামলা টামলা হয়তো আপনাদের বিরুদ্ধে কোনো মামলা হয় কিনা জানি না, এমনি তো মামলার অভাব নাই, যদিও এগুলো কোনো ভ্যালু পাবে না, বাট তারপরেও সাধারণ মানুষ তো এখানে ঝামেলায় পড়ছে। দেখা যায় পরিস্থিতি কোন দিকে যায়। বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে দেওয়া হচ্ছে, অথবা তারা দৃষ্টি রাখছেন। তার প্রেক্ষিতে একটি খবর হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ, ইসলামী উগ্রবাদ, রাজনৈতিক অস্থিরতার বিষয়ে সতর্কতা। এটি অত্যন্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি নেগেটিভ বিষয় হলো যে শেষ পর্যন্ত যেটি শঙ্কা করা হচ্ছিল যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আভ্যন্তরীণ এই পরিস্থিতিটা যাতে না ওঠাক, অন্তত বিব্রতকর কোনো পরিস্থিতি না হোক ডক্টর ইউনূসের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাই হলো। এবং সেটি হওয়ার জন্য গত কয়েক মাস ধরে ব্যাপক তৎপরতা চলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারতমুখী আছে, দফায় দফায় তারা তাদের কূটনৈতিক চেইনে যতগুলো দেশ আছে সবগুলোতেই নেগেটিভ চিত্র দেওয়ার চেষ্টা চলছে যে বাংলাদেশে একটি অস্থিরতা, বাংলাদেশে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। আর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যেহেতু পশ্চিমা দেশগুলো উদ্বেগ থাকে, এখন এটা আস্তে আস্তে করে ঢোক গেলাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অব কমন্সের একটি বহুদলীয় গ্রুপ, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এপিপিজি। প্রকাশিত ওই প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এপিপিজির ওই প্রতিবেদনের ব্যাপারে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশার বাণী নিয়ে এসেছিল। তবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এখানে অবশ্য বলা হচ্ছে
যে সহিংসতা এবং অস্থিরতার পরও শেখ হাসিনার পতনের পর অনেকের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু তারপর 2000-এর বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। এটা অন্তর্বর্তী সরকারের উপর বর্তাচ্ছে যে তারা বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। প্রতিবেদনে এপিপিজি আরো বলেছে, আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে। মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে। এটা ব্যর্থ হলে তা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না। প্রতিবেদনে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, নিরাপত্তা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নির্যাতন, আইনের শাসনের অভাব, ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ নানা বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি কথা বলা হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা আনা হচ্ছে, আইনের শাসনের অভাব সেই কথাও বলা হচ্ছে, ইসলামী উগ্রবাদীদের উত্থান সে কথাটিও বলা হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে যেই আন্তর্জাতিক অঙ্গনে এই প্রথম একটা পশ্চিমা দেশ যারা আগে শেখ হাসিনার শাসন আমলের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করত, প্রতিবেদন দিত, এখন তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বা পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে, যেটি বাংলাদেশের জন্য অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে একটি ভালো কোনো দৃষ্টান্ত স্থাপিত হলো না। দর্শক, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা কতটা জরুরি ছিল সেই বিষয়ে অবশ্যই কিছু কথা বলবো। তার আগে জানিয়ে রাখি, চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে ভারত যে হুঙ্কার ছেড়েছে তাতে আমরা খুব দিয়ে চার মিলাতে পারছি। ভারত হুঁশিয়ারি দিয়েছে, ঘোষণা দিয়েছে, ভারতের সরকারি দল বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের সীমান্ত অবরোধ করবে, অর্থাৎ একটা যুদ্ধাঙ্গহীন মনোভাবের মধ্যে পৌঁছে গেছে ভারত, এবং এটি তারা তৈরি করার চেষ্টা করছিল। ভারত যা চাইছিল সেদিকে মোটামুটি এদেশের ধর্মপ্রাণ নিরীহ সহজ সরল হিন্দুদেরকে ব্যবহার করছে চরম হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এবং নেতৃত্ব রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়। এই কথা আমরা স্পষ্ট করে বলতে পারি। বিষয় হচ্ছে যে কেন ইসকনের এই ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা জরুরি ছিল। অবশ্যই খুব জরুরি ছিল, এবং ইসকন যে একটি চরম হিন্দুত্ববাদী সংগঠন, মৌলবাদী সংগঠন, একথা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশে গত কয়েক বছর আগে ইসকনের টাকায় বিভিন্ন স্কুলে টিফিন দিয়ে তাদের কোমলমতি শিশুদের মুখ থেকে বের করা হচ্ছিল শ্রীরাম, জয় শ্রীরাম শব্দগুলো। বোঝাতে যাচ্ছে যে তারা কতটা সাম্প্রদায়িক চেতনার। এখন এই সংগঠন এবং এই যে সনাতনী জাগরণ মঞ্চ, তারা গত মাসখানেক ধরে লাখ লাখ যে মানুষের সমাবেশ ঘটাচ্ছে তারা কিছু দাবি দাওয়া আদায়ের জন্য। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ বা জোট, এই সংগঠনের নাম আপনারা কখন শুনেছেন? কখনো শুনেছেন? আমি অন্তত শুনিনি। আমি এটি শুনছি, এটি হয়তো আমার ব্যর্থতা। 5 আগস্টের পর থেকে এই সংগঠনটি যেন ভয়ঙ্কর আকারে আত্মপ্রকাশ করলো। হতে পারে এটি জন্ম বেশ অনেক আগে, এই সংগঠনটির সৃষ্টি, কিন্তু তেমন কোনো কার্যক্রম তো আমি দেখিনি। কিন্তু কি বিশাল আকারে আত্মপ্রকাশ করলো, যেখানে সেখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটাচ্ছে। দাবি কি? তাদের 8 দফা দাবি চট্টগ্রাম থেকে গত সম্ভবত অক্টোবরে যে দাবিগুলো জানানো হয়েছিল, আপনারা খেয়াল করুন। আমি এই বিষয়ে আগেও কথা বলছি। দাবিগুলো খেয়াল করুন যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নতিকরণ, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশন উন্নতিকরণ, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পতি সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে উপাসনালয় নির্মাণ ও হোস্টেলে প্রার্থনা রুম, সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকরণ এবং দুর্গা পূজায় 5 দিন ছুটি দেওয়া। আচ্ছা, এই দাবি দেওয়া আদায়ের জন্য এইভাবে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে অস্থির করার পাইতরা বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো, একটা উস্কানি দেওয়ার যে চেষ্টা অনবরত আমরা দেখছি, এটা কি কোনো কারণ থাকতে পারে? এবং এই দাবিগুলো যে খুব নতুন কিছু তা তো নয়, এর অধিকাংশই তারা দীর্ঘদিন ধরে দাবি করছে। প্রশ্ন আসবে, তাহলে বাংলাদেশ সরকার মানেনি কেন? মানেনি কেন? তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল 15-16 বছর, তখন কেন এই ধরনের রিয়াকশন তাদের দেখা যায়নি? এবং বাংলাদেশের পট পরিবর্তনের পর যেমন একটি অস্থির অবস্থা চারদিকে, তার মধ্যে তারা এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, উস্কানি দিচ্ছে, এবং যে লাখ লাখ মানুষের সমাগম ঘটাচ্ছে, আমি নিশ্চিত এখানে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয়, আরো অনেকে আছে যারা সুযোগ সন্ধানী। স্পষ্টভাবে বলা যেতে পারে প্রতিটি সরকারের যারা বা তাদের ইন্ধনে অনেক মানুষের সমাগম ঘটানো হচ্ছে। আমি বলছিলাম রয়ের টাকা রয়েছে, অবশ্যই অঢেল টাকা খরচ করছে তাদের পিছনে, এর আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। তার কারণ 5 আগস্টের পর তারা কি ধোঁয়া তুলছিল সারা বিশ্বব্যাপী, যে হিন্দু নির্যাতন হচ্ছে। বারবার বলা হচ্ছে, আমরা সবাই বলছি হিন্দুরা যে বাংলাদেশের নির্যাতনের শিকার হয়নি তা নয়, আমরা কখনোই অস্বীকার করিনি, কিন্তু সেগুলো সাম্প্রদায়িক নির্যাতন নয়। প্রত্যেক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, সবাই কম বেশি রাজনৈতিক স্বার্থে হিন্দুদের ব্যবহার করেছে। রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক স্বার্থে নির্যাতন করেছে। এবং যেই নির্যাতনের অভিযোগ তারা এই মুহূর্তে করছে 5 আগস্টের পরে, তাদের উপরে নাকি অকথ্য নির্যাতন হয়েছে। আচ্ছা, কটা হিন্দু মানুষ নিহত হয়েছে আপনি দেখান তো, যে কেউ আমাকে একটু বলুন, প্রমাণ দিন।
আমার কাজে লাগবে, আমি প্রয়োজনে সেটি নিয়েও কথা বলবো। অসংখ্য মানুষ নিহত হয়েছে 5 আগস্টের পর একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে, যা আমরা কোনোটাই সমর্থন করি না, অবশ্যই সমর্থন করি না, কিন্তু ঘটেছে তো একটা গণঅভ্যুত্থানের পর, একটা ম্যাসাকারের পর যা হওয়ার কথা ছিল তার কিছুটা ঘটেছে অবশ্যই, কিন্তু আরো অনেক কিছু ঘটতে পারতো, যেটা সত্য কথা, কিন্তু ঘটেনি। আর যে মানুষগুলো বাড়ি ঘরে আক্রমণ চালানো হয়েছে বা লুটতরাজ করা হয়েছে শুধু হিন্দুদের উপর করা হয়েছে, মুসলমানদের উপর করা হয়নি, তাহলে কেন এখানে হিন্দুদেরকে আলাদাভাবে দেখা হচ্ছে? এবং খোদ ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, ভারতের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে সারা বিশ্বে যে গুজব ছড়ানো হচ্ছে, যার কোনো প্রমাণ তো এই পর্যন্ত দিতে পারেনি, তারা শুধু গুজবে ছড়িয়ে যাচ্ছে, অনবরত বলে যাচ্ছে। এর উদ্দেশ্যগুলো কি? বাংলাদেশকে অস্থিতিশীল করা, কিংবা তারা তাদের মতে বা যে মনোভাব প্রকাশ করছে তারা খুব কষ্টে আছে, দুঃখে আছে, তারা খুব আহত হয়েছে আওয়ামী লীগের পতনের পর, আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে আসবে। এই তো ভারত বাংলাদেশে যে ক্ষতি করেছে স্বাধীনতার পর থেকে, তার মূল্য কে দিবে? এবং তারা বাংলাদেশকে তো বাংলাদেশ হিসেবে দেখেনি, তারা আওয়ামী লীগের দেশ হিসেবে দেখেছে, আওয়ামী লীগের সঙ্গে সবসময় সখ্য রাখতে চেয়েছে। এগুলো পুরোনো কথা, এগুলো আর নিয়ে আসতে চায় না, খামাখা আলোচনা নিয়ে এসে সময় নষ্ট করতে চায় না। এখন বিষয়টা হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপির নেতা এবং সেখানকার বিরোধী দলীয় নেতা, শুভেন্দু কি বলছেন? শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে, মানে এর আগে অন্য কোনো সরকার অত্যাচার করেন, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্যটা কি। তিনি বলছেন যদি চিন্ময়ের দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না, এবং একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসও টানা ঘেরাও করে রাখা হবে। তিনি বলছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত, ব্যথিত, এটা আর বরদাস্ত করা হবে না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে। তারা তিনি যা বলছেন, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেই তারা এই হুমকিগুলো দিচ্ছে। বেশ ভালো কথা, পণ্য পাঠাবে না, পরিষেবা দেবে না, অনেক কিছু বন্ধ রেখেছে, তাতে কি হয়েছে? ভারতকেও এর দায় বহন করতে হবে, ভারতকেও এর খেসারত দিতে হবে। এবং একটি মাত্র দলের জন্য একটি রাষ্ট্রের সাথে ভারতের যে আচরণ, সেই আচরণ কোনোভাবে এই সভ্য জগতে কোনো রাষ্ট্র মেনে নিতে পারে না। আমরা দেখছি যে একইভাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ তারা নিন্দা জানিয়েছে, বিবৃতি দিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে। তারা কি বলছে? যে এই গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন ক্ষুণ্ণ হবে? আমরা শুধু হিন্দুত্ববাদী মৌলবাদী সংগঠন নয়, প্রতিটি ইসলামী যে মৌলবাদী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, এবং তারাও 5 আগস্টের পর তাদের একটি পক্ষ আস্ফালন করছে, বাংলাদেশের পিছনের দিকে নিতে চাচ্ছে, অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে চাইছে। ঠিক যেমন অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে চাইছে ইসকন থেকে শুরু করে সনাতনী জাগরণ মঞ্চ বা চিন্ময় কৃষ্ণ দাসদের মতো মানুষেরা, সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, এই যে উদ্ধত্ত প্রকাশ করলো, তাদের একটি সমাবেশে ইসকনের পতাকার উপরে বাংলাদেশের পতাকা উড়ালো, বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা তুলে ধরলো। এই যে রাষ্ট্রদ্রোহিতা, তার জন্য তারা কোনো ক্ষমা চেয়েছে, কোনো ধরনের ভুল প্রকাশ করেনি তো, তাহলে কেন এই দেশ তাদের বিরুদ্ধে মামলা করবে না? যা ইচ্ছা তাই করে যাবে, আর বাংলাদেশ চুপ থাকলে সেটা মানবাধিকার রক্ষা করা হবে? ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িকতার বীজ ছড়াবে, তার বিরুদ্ধে কথা বললে অন্তর্বর্তী সরকার নির্যাতন চালাচ্ছে এমন কথা বলা হবে? অদ্ভুত তাদের যুক্তি। এবং এই খেলা এখানেই শেষ নয়। এবং আরেকটি কথা বলে রাখে, বাংলাদেশে একটি বিশেষ গণমাধ্যম কালবেলা, আমি কালবেলার কথা স্পষ্টভাবে উল্লেখ করছি, যদি প্রমাণ চান কারো ক্ষেত্রে কি আচরণ করা হয়েছে আমি সে প্রমাণ দিতে পারবো। কালবেলা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছে, এই কথা আমাদেরকে বলতে হচ্ছে। যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এই যে সনাতনী জাগরণ মঞ্চ, ইসকন, এগুলো তো অবশ্যই হিন্দুত্ববাদী চরম মৌলবাদী সংগঠন, আমাদের কোনো আপত্তি নেই, তারা মৌলবাদী সংগঠন হোক, কিন্তু এই দেশে মৌলবাদী ধ্যান ধারণা প্রতিষ্ঠা করাবে, তার মাধ্যমে সাম্প্রদায়িকতার 20 বাষ্প ছড়াবে, সেটা হতে পারে না। আমি কালবেলার কথা বলছিলাম কারণ এই গণমাধ্যমটি তাদের বিভিন্ন সমাবেশে যে ট্রিটমেন্ট দিচ্ছে আপনারা দেখবেন, এবং অভিযোগ তো রয়েছে যে কালবেলার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ইনভেস্টমেন্ট রয়েছে, এগুলো আমি অভিযোগের ভিত্তিতে বলছি। এবং যা কিছু তাদের কর্মকাণ্ড, তাতে কিছুটা সিম্পটম পাওয়া যায়। অতএব চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করাটা খুবই জরুরি ছিল, আটক করা হয়েছে। যারা এগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনতে বলছি। একই সঙ্গে যারা বাংলাদেশে আইএসের পতাকা উড়াচ্ছে, যারা বাংলাদেশে পাকিস্তানি আদর্শ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন, এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।